দুটো মজার প্রশ্ন। আমার আগের অডিওটার শুনে এক ইস্টবেঙ্গল ফ্যান দুটো মজার প্রশ্ন করেছে। কোনো প্রশ্নই মজার প্রশ্ন নয়, কোনো প্রশ্নই বোকা প্রশ্ন নয়। আমি যখন বিভিন্ন স্থানে কাজ করেছি, সে আপনার ভারতবর্ষে হোক বা বাইরে হোক, আমি শুনেছি এবং আমি নিজেও এটা বিশ্বাস করেছি যে মনে প্রশ্ন থাকলে সেটা করা উচিত। মানে কোনো প্রশ্নই বোকা প্রশ্ন নয়, আপনি প্রশ্ন না করাটা বরঞ্চ বোকামি। একটা একটা লাপাতা লেডিস বলে একটা সিনেমা বেরিয়েছে, দেখবেন নেটফ্লিক্সে। ওখানে বলেছে যে গুরবাক হওয়াটার মধ্যে কোনো সমস্যা নেই। গুরবাক মানে হচ্ছে আপনি জানেন না, মানে অজ্ঞান। কিন্তু আপনি গুরবাক হয়ে সেটা নিয়ে গর্বিত হওয়াটা একটা সমস্যা। মানে ওখানে একটা মেয়ে, যে বোন, সদ্য বিবাহিত বউ, সে হারিয়ে গেছে। তো তাকে যখন জিজ্ঞেস করছে একজন স্টেশনে, একজন একটা দোকান চালায়, যে তোমাকে তোমার বাবা মা কিছুই শেখায়নি, সে বলছে হ্যাঁ, আমার বাবা মা আমাকে পুজো পাঠ শিখিয়েছে, এই শিখিয়েছে সেই শিখিয়েছে। তো ও তখন বলছে যে এই গুরবাক মানে তুমি জানো না সেটা বড় ব্যাপার না, কিন্তু তোমার যদি জানার ইচ্ছা নেই বা না জানাটাকে নিয়ে তুমি যে একটা গর্ববোধ করছো যে আমি না জেনে বিশাল বড় তীর মেরেছি, সেখানে প্রবলেম। তো প্রশ্ন করাটা সবসময় ভালো। যা প্রশ্ন দুটো বলি, তারপর সেটা নিয়ে একটু অল্প আলোচনা করব। ইস্টবেঙ্গল সংক্রান্ত প্রশ্ন: ক্যান ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইমপ্রুভ দেয়ার আইকিউ লেভেল টু বিল্ড আ গুড টিম? অ্যান্ড do you think that Imam has potential to make East Bengal as a champion team like Mohanbagan Super Giant? তো প্রথম প্রশ্নে আসা যাক, ক্যান ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ইমপ্রুভ দের আইকিউ লেভেল টু বিল্ড এ গুড টিম? এই আইকিউ ফাইকিউ এইসব নিয়ে না একটুখানি আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে। আমি ফুটবলের ব্যাপারেই আসি। এত বড় দেশ আমাদের, এখন জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম দেশ, এখান থেকে দেখবেন কোনো বিশ্বমানের ফুটবলার বেরোচ্ছে না। এক সময় রুশি মোদি টাটা ফুটবল একাডেমি শুরু করেছিল। তো রুশি মোদি চলে যাওয়ার কিছুদিন বাদেই আমি তখন জামশেদপুরে যাই, ওটা আমার প্রথম কর্মস্থল ছিল। তখন ডক্টর জে জে ইরানি ম্যানেজিং ডিরেক্টর। তো রুশি মোদির কিন্তু একটা স্বপ্ন ছিল যে এশিয়ান লেভেলের ফুটবলার তৈরি করবে টাটা ফুটবল একাডেমি থেকে। সেটা কিন্তু তৈরি হয়নি। আসল ঘটনা সেটা তৈরি হয়নি। মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য অনেক প্লেয়ার তৈরি হয়েছে, প্রথম ব্যাচ, সেকেন্ড ব্যাচ এবং তারপরের কিছু কিছু ব্যাচে, কিন্তু ফাইনালে কিন্তু তৈরি হয়নি। এশিয়ান মানের একটাও প্লেয়ার তৈরি হয়নি সেই টাটা ফুটবল একাডেমি থেকে, সেটাই ফ্যাক্ট। কিন্তু আপনি দেখবেন এই ইউরোপের ছোট ছোট দেশ, বেলজিয়াম, হল্যান্ড, ছোট্ট ছোট্ট তো সব দেশ, সেখানে দেখবেন ভুড়ি ভুড়ি সব ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি হচ্ছে। তো ব্যাপারটা কি, মানে এত বড় দেশে ভগবান কোনো ট্যালেন্ট দিল না? চায়না তো দেখবেন সেকেন্ড লার্জেস্ট না, একই অবস্থা ভারতের মতন, কোনো ইন্টারন্যাশনাল মানের ফুটবলার নেই। অথচ ছোট ছোট দেশ, কোরিয়া, জাপান, এশিয়াতে তো, ইউরোপে তো বললাম বেলজিয়াম, একদম ছোট ছোট দেশ, সেখানে দেখছেন একগাদা ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার। মানে কোত্থেকে হচ্ছে? এইটা নিয়ে একজন আছে না, বাজাজ, সে অনেক কিছু ভুলভাল কাজকর্ম করে, অনেক কিছু ভুলভাল বলেও, কিছু কিছু জিনিস ও ঠিকও বলে। তো ও একটা সময় বলেছিল, এবং সেটা ঘটনা, এটা হচ্ছে স্কুলিং সিস্টেমের উপর নির্ভর করে যে আপনার ঠিকঠাক করে পড়াশোনাটা হচ্ছে কি না। আপনার স্কুল যদি ভালো হয়, সেখান থেকে দেখবেন ভুরি ভুরি ভালো স্টুডেন্ট বেরোচ্ছে। মানে তার জন্য বিশাল আইকিউ স্টুডেন্ট, সবাই নিউটন আইনস্টাইন হওয়ার দরকার নেই। মানে আপনি আপনার সমাজেই দেখুন আশপাশে কটা নিউটন আইনস্টাইন ঘুরছে, কিন্তু শিক্ষিত অনেকেই ঘুরছে। তো এই প্রসেসটা ইম্পর্টেন্ট। তো সেরকমই এই কর্মকর্তারা যে আইকিউ বাড়ানো, এটা কিছুই না, মানে চিন্তাভাবনাটাকে একটু বদলাতে হবে। আপনি যদি ধরুন এই অডিওটা শোনার পর বা একাধিক অডিও শোনার পর নিজেকে বদলাতে পারেন, কীভাবে আপনি অ্যাপ্রোচ করছেন আপনার জীবন, কীভাবে প্রত্যেকটা ব্যাপার নিয়ে আপনি প্রশ্ন করছেন নিজেকে, আশপাশের লোককে, এটা সবাই পারবে। এটা জাস্ট ওয়ে অফ থিঙ্কিং। তো ইস্টবেঙ্গলে যে ক্লাব কর্তারা, আমি তো বললাম ওদের সমস্যাটাও তো আমি বলেছি, মানে কেন ওরা পারছে না, তার কারণ 100 বছর ধরে ওদের এটা প্রয়োজন হয়নি। আপনি 100 বছর ধরে আরামসে বসেছিলেন, এমন একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল যেখানে আপনাকে অত ভাবার প্রয়োজন হয়নি। একই ব্যাপার কিন্তু ইউরোপ, ইউএসএতেও হয়। মানে
যখন কোভিড হয়েছিল তখন আমার মনে আছে একদিন আমাকে ফোন করেছে যে তার এক পরিবারের একজন পড়াশোনা পাচ্ছে না, মানে ভারতীয় পরিবার, পাচ্ছে না, কি করতে হবে। তো আমি চেষ্টা করলাম একটু বোঝানোর। ব্যাপারটা কি হয়েছে, এই ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম বা ওয়েস্টের যে কোনো জিনিস ওয়েল অর্গানাইজড। অনেকে বলে তুমি কী করে এত টাইম পাচ্ছ, তার কারণ ইউরোপ ইউএসএতে অ্যাডভান্স কান্ট্রিতে সব কিছু ওয়েল অর্গানাইজড। আমাদের কলকাতাতে বা ইন্ডিয়াতে ধরুন আপনি একটা সাধারণ কাজ করতে যাবেন, সারাটা দিন ওখানে চলে যাবে। একটা বিল দিতে যাবেন বা একটা সরকারি কাজ করতে যাবেন, সারাটা দিন ওখানে আপনার চলে যাবে। তো বিদেশে সেরকম নয়, আপনার তো ম্যাক্সিমাম 1 ঘন্টা গেল। তো এই জন্য প্রচুর এক্সট্রা টাইম থাকে, মানে 24 ঘন্টা সবার হাতেই আছে। কিন্তু বিদেশে যারা কাজ করছে তারা ওয়েল অর্গানাইজড একটা সোসাইটিতে রয়েছে, তাই তারা বেশি কাজ করতে পারছে বা তাদের কাছে অখণ্ড অবসরও সময়ও রয়েছে। তো কোভিডের সময় যেটা হয়েছিল, যে একটু ঘেটে গিয়েছিল এডুকেশন সিস্টেমটা, কেন স্কুলে তখন যেতে পারছে না, ডিজিটালি করছে। তো ওদের যে একটা ওয়েল অর্গানাইজড একটা সিস্টেম ছিল, সিস্টেমটা ঘেটে গিয়েছিল, তার জন্য স্টুডেন্টরাও সাফার করছিল। মানে তার কারণ আমাদের দেশে যে বইগুলো আছে না, টেক্সট বুক ইন্ডিয়ার, সেইগুলোতে আপনি যদি ভালো করে পড়েন আপনার টিচারেরও প্রয়োজন পড়ে না, এত সুন্দর করে এগুলো লেখা থাকে। কিন্তু বিদেশের টেক্সট বুকে সেগুলো থাকে না, অনেক ধাপ মিস থাকে, মানে স্টেপস জাম্প করা থাকে। তার কারণ হচ্ছে ওদের এডুকেশন সিস্টেম এগুলো দরকার নেই। মানে ওখানে যেহেতু একটা প্রজেক্ট বেসড একটা সিস্টেম হয় এডুকেশনে, ইন্টারাক্টিভ একটা এডুকেশন সিস্টেম। আমাদের ইন্ডিয়াতে ধরুন একটা ক্লাসে 70, 50, 40, এখানে ছোট ছোট ক্লাসরুম, মানে স্টুডেন্ট টিচার রেশিও অনেক কম ইন্ডিয়ার থেকে। তো সেই সিস্টেমে পারফেক্ট সিস্টেম, কিন্তু যখন কোভিড হয়েছিল তখন টিচারের সাথে ইন্টারাকশন কমে গিয়েছিল, ও বইগুলো সাহায্য করতে পারছিল না। যাক, ব্যাপারটা হলো আপনি কিভাবে ভাবছেন। তো ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা, এদের প্রবলেম হচ্ছে এরা 100 বছর ধরে এদের কিছু ভাবতে হয়নি। পয়সা ছিল, আশপাশে ছোট ছোট ক্লাব ছিল, একটা লিড পজিশনে ছিল, তো টিম বানিয়ে গেছে। ওই টাকা ঠিক আছে, ওকে নিয়ে একই গোলকিপার পজিশনে তো 3-4টে প্লেয়ারকে রেখে দিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে, এখন আপনার কাছে চ্যালেঞ্জ হয়েছে। তো চ্যালেঞ্জ হলে মানুষের মস্তিষ্ক না একটা আনলিমিটেড একটা মোটর, ইলেকট্রিক মোটর। একে আপনি যত চাপ দেবেন তত আপনার মস্তিষ্ক কাজ করবেন। আমরা সাধারণ মানুষ মস্তিষ্কে খুব একটা কম অংশ ব্যবহার করি, খুবই কম। মানে যারা ধরুন তুখোড় মানে মেধাবী, তারাও অ্যাকচুয়াল যে হিউম্যান ব্রেনের খুব কম শতাংশ আমরা ব্যবহার করি। তো আপনি যত ভাববেন তত আপনার মাথা খুলবে, শুধু আপনাকে ঠিকঠাক করে ভাবতে হবে। ওই লজিক্যালি যখনই ভাবতে শুরু করবেন তখন দেখবেন আপনার আশপাশে অনেক লোক অনেক কিছু ভাবছে। আমারই পরিচিত একটা কলকাতার একটা ছেলে, ও এখন স্টুডেন্ট, ভালো পড়াশোনা করছে। তো যে টুইটার ফোরামে আমি লেখালেখি করি ওখানে অনেক দিন ধরেও রয়েছে। তো ও বলছে, দাদা এখন আমি অনেক কিছু অন্যভাবে ভাবছি, এবং এই ভাবনাটা কিন্তু আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে দেবে। মানে আপনি শুধু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে নয়, প্রতিটা ক্ষেত্রে আপনি ভাবেন এটা আপনি কেন করছেন, এটা কি করা সত্যি দরকার আছে, বা এইটা করতে গেলে অন্য কি সমস্যা হয়ে যাচ্ছে। এটা কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা প্রযোজ্য। সুতরাং আইকিউ ফাইকিউ ছাড়ুন, ঠিকঠাক করে ভাবতে হবে। এবং সেই ভাবনাটা আপনি যদি পারেন, আমি যদি পারি, ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা পারবে, ওই আপনার ওই নিতু সরকারই পারবে। এমন কিছু হাতি ঘোড়া নয়, শুধু ঠিকঠাক করে ভাবতে হবে। এবং পরের প্রশ্নে আসি, ওই ইমামি কি পারবে ইস্টবেঙ্গলকে এই করতে সেই করতে, মানে মোহনবাগানের মতন স্ট্রং টিম করতে? ইমামিকে একা কেন করতে হবে? একটা যদি একটা প্রসেস চালু হয়, ঠিক আছে, সেখানে ক্লাব কর্তারা, ইমামি, আরও সহচর, ধরুন স্পন্সর ফন্সর মিলে, বেসিক্যালি আপনি ইমামি থেকে টাকাটা চাইছেন, তাই তো? তো টাকাতেই সব হয় না কিন্তু। একটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলে রয়েছে, ইস্টবেঙ্গলে এখনও ডেমোক্রেসিটা রয়েছে, একটা কোঅপারেটিভ একটা ইনভেস্টার আছে ইমামি, যারা ধরুন ওপেন মাইন্ডেড, মানে আপনাকে একদম গ্রাস করে নিচ্ছে না। তো সেখানে আপনার একটা গ্রোথের পসিবিলিটি আছে, যেটা মোহনবাগানে নেই। মোহনবাগানে কিন্তু আপনার পুরোটাই এখন ওদের ওই মালিক, যে মারোয়ারি মালিক রয়েছে, তার হাতে পুরোটা, মানে ভাগ্য বিধাতা, মানে বাগানের ভাগ্য বিধাতা ওই একটি ব্যক্তি। তো এই 1%
অর্গানাইজেশনের প্রবলেম থাকে। আমার মনে আছে তখন আমি কলকাতাতে চাকরি করি, তো একটা কাজেতে গেছি, তা বেলঘাটাতে আছে একটা ফিলিপস বলে একটা কোম্পানি। তো সেখানে একটা কথায় কথায় হচ্ছে, তো ওরা বলছে ওদের একটা সাপ্লায়ার নিয়ে কথা হচ্ছে, তো ওরা বলছে যে ওরা যখন সাপ্লায়ার ইভ্যালুয়েট করে ওদের কর্পোরেট পলিসি হচ্ছে ওই 1% মানে সিঙ্গেল ওনার কোম্পানি করে অ্যাভয়েড করে। সিঙ্গেল ওনার কোম্পানির একটা প্রবলেম হচ্ছে, ধরুন ওনার হঠাৎ মারা গেল, তো ব্যবসা কোন দিকে যাবে আপনি জানেন না, বা ওনারের কোনো শরীর খারাপ হলো, আজকাল তো হতেই পারে না, মৃত্যু তো আছে অনিবার্য আমাদের সবার জীবনে, তো তখন কোম্পানি পলিসি কোন দিকে যাবে। তো এরকম অনেক সমস্যা থাকে আপনি যদি একটা সিঙ্গেল ওনারশিপ কোনো কোম্পানির ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যান, মানে আপনার ভবিষ্যৎ যদি একটা ব্যক্তির কেন্দ্রিক হয়ে যায়, তো সেই ব্যক্তির জীবনে ভালো মন্দ মন্দ যখন সময় আসবে তখন আপনাকে কে বাঁচাবে। তো সেই দিক দিয়ে ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজেস পজিশনে আছে, যে ইস্টবেঙ্গলের ক্ষমতাটা কিন্তু পুরোপুরি গ্রাস করে নেয়নি ইনভেস্টাররা, এবং ইনভেস্টারের তরফেও কিন্তু রয়েছে দুটো গ্রুপ রয়েছে, একদিকে গোয়েঙ্কারা রয়েছে, একদিকে আপনার আগরওয়াল রয়েছে, তো অনেক বেশি ব্যালেন্সড। এবার অর্থের ব্যাপার, সেটা ব্যবস্থা হয়ে যাবে। আমি তো আবারও বলছি, অর্থই যদি কারণ হতো তাহলে তো ইস্টবেঙ্গলকে সুপার সিক্সে কোয়ালিফাই করা উচিত ছিল, কারণ ইস্টবেঙ্গলের থেকে অনেক কম বাজেটের চেন্নাই, পাঞ্জাব এর ইস্টবেঙ্গলের থেকে ওপরে শেষ করেছে লিগ টেবিলে, সেইটা কেন হলো? আর ওই যে বললাম ইস্টবেঙ্গলের অ্যাসেট হচ্ছে এর লেগেসি ভ্যালু, এই যে বিশাল একটা জনসংখ্যক একটা হিউজ একটা ফ্যান বেস রয়েছে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে, এটা তো আপনার বাকি ফ্র্যাঞ্চাইজি নেই। আপনার বাকি ফ্র্যাঞ্চাইজি বলুন তো একটা ফ্যান যে ধরুন ইউএস থেকে একটা ইনপুট দিচ্ছে, কি ইউরোপ থেকে দিচ্ছে, জাপান থেকে দিচ্ছে, পাবেন না। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা রয়েছে। এবার আপনার যদি ধরুন ওই নিতু সরকার বলে যে শুক্রবার দিন এসে একটা সাদা কাগজে লিখে ফিডব্যাক দিতে হবে, তাহলে মুশকিল। এইটা নিয়ে আপনার প্রশ্ন করুন, বলুন। সবাই তো আপনাকে গালাগাল দিচ্ছে না, অনেকেই ফিডব্যাক দিচ্ছে, বিভিন্নভাবে দিচ্ছে। কেউ ধরুন ক্লাবের ফেসবুক পেজে একটা কমেন্ট পোস্ট করছে, কেউ ধরুন ক্লাবের টুইটার পেজে একটা কমেন্ট পোস্ট করছে, বা ধরুন ইউটিউবে একটা আলোচনা হচ্ছে, বা ধরুন ইন্ডিপেন্ডেন্ট টুইটার ফোরামে আলোচনা হচ্ছে। তো এইগুলো তো জোগাড় করতে হবে, শুনতে হবে ক্লাবকে, এবং সেই মতন ক্লাবকে বা ম্যানেজমেন্টকে ভাবনা চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। তো এইটা তো খুব কমন সেন্স, মানে আপনি যে কোনো একটা বিজনেস করছেন, আপনাকে তো ফিডব্যাকটা নিতে হবে মার্কেট থেকে। মার্কেট এসে আপনার কানে ফিডব্যাক দেবে না, আপনাকে নিতে হবে গিয়ে মার্কেট থেকে ফিডব্যাক। আজকে ধরুন একটা রাজনৈতিক পার্টি, ধরুন এই তৃণমূল কংগ্রেস, যখন ওই ইলেকশনটা হলো, গত স্টেট ইলেকশনটা হলো, তো তখন তারা একটা প্রাইভেট একটা এজেন্সিকে একটা দায়িত্ব দিয়েছিল, আইপ্যাককে। তা আইপ্যাক তখন কী করেছিল, আইপ্যাক গিয়ে একদম ছোট ছোট ব্লক স্তরে গিয়ে গিয়ে ফিডব্যাক নিয়েছিল পাবলিকের, যে পাবলিকের কী কী গ্রিভেন্স আছে, পাবলিক কী কী চায়, সেইগুলো এবার কোলেক্ট করে ফিডব্যাক দিয়েছিল আপনার এই তৃণমূল কংগ্রেসের লিডারশিপকে। তো তারা তখন সেটা চেষ্টা করেছিল ইনকর্পোরেট করার। তো এরকমই এখন নিতু সরকার যদি বলে না না ফ্যানদের উচিত আমার কারণে এসে সব ফিডব্যাক দেওয়া, তাহলে হবে না। আর নিতু সরকারকে তো কেউ বলছেও না যে তুমি ভাই ওই গিয়ে আইপ্যাক বা কোনো এজেন্সিকে টাকা দাও, দিয়ে এইগুলো করাও। তোমার একটা অ্যাক্টিভ ফ্যান বেস আছে, যে একটা গ্লোবাল ফ্যান বেস আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে ফিডব্যাক দিচ্ছে। তো সেই ফিডব্যাকগুলো শুনতে হবে তোমাকে, এবং শুনে তারপর তোমাকে একটু মাথা খাটিয়ে একটু সিদ্ধান্ত নিতে হবে। ঠিকঠাক সিদ্ধান্ত নিলে সব হবে। আমি তো আবারও বলছি, এই আমাদের এখানে যেখানে আমি রয়েছি, যে দেশে কিছুদিন আগে ওই হয়ে গেল একটা দোলোৎসব, তো তখন একটা ছেলে, সে মোহনবাগানের ফ্যান, সে অত ফুটবল ফলো করে না, কিন্তু তখন সুপার কাপ জিতেছিল বলে আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা কী হলো, এই সেই অনেক কিছু বলছে। তো বলছে ভারত বিশ্বকাপ কেন খেলতে পারছে না। ভারত কোনো কালেই পারবে না বিশ্বকাপ, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে আমি যা পরিস্থিতি দেখছি কোনো কালেই পারবে না। কিন্তু সেটা কি ঠিক না? পরিস্থিতি কালকে বদলাতেই পারে, কিন্তু তার জন্য তো আপনাকে একটা পরিকল্পনা করতে হবে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী একটা কাজ করতে হবে জীবনে। ধরুন আপনি কলকাতাতে রয়েছেন, এবার আপনি বলছেন ভাই আমি দিল্লিতে কখন পৌঁছাবো। তা আমি জিজ্ঞেস করবো ভাই তুমি কীভাবে দিল্লিতে যাবে, মানে তুমি হেঁটে হেঁটে যাবে, নাকি বাসে যাবে, নাকি গাড়িতে যাবে, না ট্রেনে যাবে, না ফ্লাইটে যাবে? আপনাকে তো বলতে হবে সেটা। না ভাই আমি গাড়ি নিয়ে একটা গাড়ি ভাড়া করেছি, গাড়িতে যাব।
তো তখন না আমি গুগলে দেখলাম কতটা ডিস্টেন্স, কোথায় কোথায় কী কী অবস্থা, বা গুগল নিজেও তখন বলবে যে তুমি যদি আজকে শুরু করো তাহলে 2 দিন বাদে কি দিল্লি পৌঁছাবে। এবার তুমি ধরো বাড়িতে বসে আছো, কিছুই করছো না, খালি মুড়ি খাচ্ছ, আলুর চপ খাচ্ছ, আর বলছো কবে দিল্লি যাবো। বলে ভাই তুই পাগল ছাগল, তুই এখানেই থাকবি সোফায় পড়ে, কোনো দিন দিল্লি যেতে পারবি না। তো ভারতীয় ফুটবলের ওই হাল, মানে ন্যাশনাল টিমে সবাই বলছে কবে ওয়ার্ল্ড কাপ খেলবো। তো ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে আপনাকে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো তো প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কী কী কাজ দরকার, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনি কিছুই না, খালি বলছেন আমি ক্যালেন্ডার বার করছি, এই করছি সেই করছি, হাওয়াবাজি করছেন। তা আমি বলছি তুমি সোফাতেই থাকবে, কোনো দিন ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। তো ইস্ট বেঙ্গলের ওই অবস্থা। ইনভেস্টার, বাজেট যাই হোক, আপনাকে এগোতে হবে, সেই অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। তো সেগুলো করলেই আপনি তখন সব কিছু হয়ে যাবে। যদি না করেন, খালি বলেন আমার বুকে দম আছে, এই আছে সেই আছে, ইনভেস্টার টাকা দিচ্ছে না, আরে ভাবে ইনভেস্টার টাকা দিচ্ছে না ঠিক আছে, তো যতটা টাকাটা দিয়েছে তার একটা তো ফুল ইউটিলাইজেশন কর তুই আগে, করে তারপর তুই বল দেখো ভাই তোমরা এতটা দিয়েছো, এই দিয়ে আমি এইটুকু করেছি, যদি তোমরা এরকম দাও তাহলে আরও বেশি কিছু করতে পারবো। তোকে তো কোয়ান্টিফাই করতে হবে ভাই, যে দেখো প্রথম বছর এত টাকা দিয়েছো, আমরা এরকম পারফর্ম করেছি, দ্বিতীয় বছর তোমরা একটু টাকাটা বাড়িয়েছো, দেখো আমরা কীরকম পারফর্ম করেছি, এবং তোমরা যদি আমাদেরকে ওরকম নিয়ে যেতে চাও, মানে মোহনবাগান বা সুপার জায়েন্টের মতন, তাহলে আমাদের কত লাগবে, পুরোটা তো হিসেবের ব্যাপার, একটা লজিক থাকতে হবে। সেই লজিকের ভিত্তিতে আপনাকে স্পেকুলেট করতে হবে, ইন্টারপোলেট করতে হবে, এক্সট্রাপোলেট বা ফিউচারিস্টিক আপনাকে বলতে হবে। তাহলে আপনি যদি ভাওতাবাজি দেন তাহলে তো হবে না। আপনার 100 বছরকে দোষ দিলেও হবে না, আগামী 100 বছরকে দোষ দিলেও হবে না। আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে আপনার হাতে আজকে যা আছে সেই অনুযায়ী কাজটা করতে হবে, এবং সবার আগে আপনাকে ভাবতে হবে কোন কাজটা করলে আপনার উপকার হবে। ওই যে বললাম, আপনি ধরুন কলকাতায় বসে আছেন, দিল্লি যেতে চান, আপনি দক্ষিণ দিকে হাঁটতে শুরু করেন, একটা কিনলেন, একটা সস্তা একটা ম্যাগনেট, হ্যাঁ একটা কম্পাস কিনে আপনি দক্ষিণ দিকে হাঁটছেন, না বলছেন আমি কবে দিল্লি যাবো, কবে দিল্লি যাবো। ভাই তুই কোনো দিনই দিল্লি যাবি না, তুই একটা সময় তো চেন্নাই গিয়ে পৌঁছাবি। তো দিল্লি যেতে গেলে তোকে নর্থ ওয়েস্টের দিকে হাঁটতে হবে, তুই যদি কলকাতায় থাকিস। তো এই ব্যাপারগুলো আপনি আপনার প্রশ্ন করেন, সবাই প্রশ্ন করুন, গালমন্দ করবেন না। গালমন্দ করলে কি হয়, আপনার প্রশ্নটাকে কেউ আর পাত্তা দেয় না, বলে ও গালাগাল দিচ্ছে, এইসব ব্লক করো সেই করো, করে লঘু হয়ে যাবে আপনার প্রশ্নটা, লঘু হয়ে যাবে এবং ওটা ডাস্টবিনে চলে যাবে, ক্র্যাশ হয়ে যাবে। প্রশ্ন করুন, একদম নির্ভেজাল প্রশ্ন করুন, গালমন্দ ছাড়া প্রশ্ন করুন, দেখুন কাজে দেবে। এবং ধরলাম কেউ শুনলো না আপনার কথা, ধরলাম নিতু শুনলো না, ইমামি শুনলো না, সাচি শুনলো না, কেউ শুনলো না, অ্যাটলিস্ট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল দেখবেন আপনার ব্যক্তিগত লাভ হচ্ছে জীবনে, মানে ইউ হ্যাভ বিকাম আ বেটার হিউম্যান বিং অ্যান্ড আ মোস্ট সাকসেসফুল হিউম্যান বিং। তো সকলে ভালো থাকবেন, প্রশ্ন করতে থাকুন, আমি দেখব মানে সময় সুযোগ করে এই অডিও করে মানে প্রশ্নের উত্তর দেব।